আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন কোর্সের আমরা আজকে একটি নতুন লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা এই কোর্সের সমযোজী বন্ধন যে অধ্যায়টি আছে, সমযোজী বন্ধন অধ্যায়ের ৪র্থ নাম্বার লেকচার দিব। তো দেখেন, এর আগে সমযোজী বন্ধন অধ্যায়ের অলরেডি 3টা লেকচার আপনারা পেয়েছেন। 3য় নাম্বার লেকচারে আপনাদেরকে আণবিক অরবিটাল তত্ত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং আণবিক অরবিটাল তত্ত্ব উপর ভিত্তি করে যে এক্সাম্পলগুলো আছে, যেমন হাইড্রোজেন অণু কেন গঠিত হয়, হিলিয়াম অণু কেন গঠিত হয় না, অক্সিজেন অণুর সুস্থিতিশীল নাইট্রোজেন অণু অপেক্ষা, আবার বন্ধনকারী আণবিক অরবিটাল, বন্ধন বিরোধী আণবিক অরবিটাল, বন্ধনকারী আণবিক অরবিটালগুলোর শক্তি কম, সুস্থিতি বেশি, বন্ধন বিরোধী আণবিক অরবিটালগুলোর শক্তি বেশি, সুস্থিতি কম। এই বিষয়গুলো আপনাদেরকে 3য় নাম্বার লেকচারে বলা হয়েছে। একটা অণু গঠন হইতে গেলে তার একটি অরবিটাল প্রয়োজন। যেমন আমরা হাইড্রোজেন পরমাণুর কথা যদি চিন্তা করি, হাইড্রোজেন পরমাণুকে আমরা 1s1 ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। কিন্তু যখন আমরা হাইড্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাস চিন্তা করব, তখন কিন্তু আর একে এইভাবে লিখতে আমরা পারবো না। তখন আমাদেরকে এটাকে আণবিক অরবিটাল তত্ত্ব অনুযায়ী এর ইলেকট্রন বিন্যাসটা দেখাইতে হবে। তো আণবিক অরবিটাল তত্ত্ব মতে এর ইলেকট্রন বিন্যাসটা আমরা কি হবে, সিগমা 1s, এর উপর হচ্ছে কি 2। এটা হচ্ছে আমাদেরকে হাইড্রোজেন অণুর আণবিক অরবিটাল মতে আমাদের ইলেকট্রন বিন্যাস। তো দেখেন, এই বিষয়গুলো 3য় নাম্বার লেকচারে আপনাদেরকে অবগত করা হয়েছে। তো 3য় নাম্বার লেকচারে আমরা আণবিক অরবিটাল তত্ত্ব, বন্ধন বিরোধী আণবিক অরবিটাল, বন্ধনকারী আণবিক অরবিটাল, নন বন্ডিং আণবিক অরবিটাল এবং এদের প্রয়োগ এবং স্থায়িত্ব, কোনো একটা অণুর স্থায়িত্ব আমরা আণবিক অরবিটাল তত্ত্ব অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারি। তো আমরা যে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল, বন্ধনকারী আণবিক অরবিটালগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো সেগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো এবং আণবিক অরবিটালগুলোর শক্তি থেকে বা পারমাণবিক অরবিটালের শক্তি থেকে আমাদের বন্ধনকারী আণবিক অরবিটালগুলোর শক্তি যে কম অথবা বন্ধন বিরোধী আণবিক অরবিটালগুলোর শক্তি যে বেশি, এই বিষয়গুলো কিভাবে আসলো সেই সম্পর্কেই আমাদের LCAO পদ্ধতি হচ্ছে আমাদের ধারণা দেয়। তো এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন গঠনে LCAO পদ্ধতি, বা এটাকে আমাদের এর পূর্ণরূপ হচ্ছে যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস থিওরি। তো দেখেন, আমরা এই LCAO পদ্ধতি মূলত হচ্ছে আমাদের আণবিক অরবিটাল তত্ত্ব কিভাবে আসলো সেই সম্পর্কেই ধারণা দেয়। তো এই বিষয়টা অনেকের কাছে জটিল, অনেক স্টুডেন্ট এই বিষয়টা বুঝতে চায় না বা বুঝতে পারে না, এবং আমাদের প্রচলিত যে বইগুলো আছে, বইগুলোতে অনেক কঠিনভাবে এই উত্তরটা দেওয়া, বা অনেক বড় উত্তর দেখে স্টুডেন্টরা মনে করে এটা খুব কঠিন, এটা বোঝা যাবে না, যার কারণে এই প্রশ্নটা অনেকেই বাদ দিয়ে যায়, মানে স্কিপ করে যায়। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে এই সমযোজী বন্ধন গঠনে LCAO পদ্ধতি দেখাবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদেরকে যে 3য় নাম্বার লেকচারটি দেওয়া হয়েছে সমযোজী বন্ধন অধ্যায়ের, এই লেকচারটি অবশ্যই দেখবেন। সেখানে আমাদের আণবিক অরবিটাল তত্ত্ব নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। বন্ধনকারী আণবিক অরবিটাল, বন্ধন বিরোধী আণবিক অরবিটাল, বন্ধন বিরোধী আণবিক অরবিটালের শক্তি বেশি, বন্ধনকারী আণবিক অরবিটালের শক্তি কম, এই বিষয়গুলো নিয়েই আমরা 3য় নাম্বার লেকচার আলোচনা করেছি এবং সে সম্পর্কে আমরা এক্সাম্পলও দিয়েছি। তো আজকে আমরা LCAO পদ্ধতি দেখব, বা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস থিওরি। এই প্রশ্নটি আমরা আজকে আলোচনা করব। তো এই প্রশ্নটি আলোচনা করার জন্য আমরা হাইড্রোজেন অণুকে
এক্সাম্পল হিসাবে ধরে নিব যে আলোচনার সুবিধার্থে আমরা কি করব, হাইড্রোজেন যে অণু, এই হাইড্রোজেন অণুকে উদাহরণ হিসাবে আমরা নিয়ে LCAO পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখেন একটা হাইড্রোজেন অণু কি দ্বারা গঠিত হয়, একটা হাইড্রোজেন পরমাণু এবং অন্য আরেকটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমাদের একটা হাইড্রোজেন অণু গঠিত হয়। তাহলে দেখেন এই হাইড্রোজেন অণু যে গঠিত হইল, এটা আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আমাদের যোজনী বন্ধন তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করতে পারি বা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী, এবং আরেকটা আমরা আণবিক অরবিটাল তত্ত্ব বা MOT অনুসারেও আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে দেখেন আণবিক অরবিটাল তত্ত্ব মতে আমরা যে এই হাইড্রোজেন অণুটা যে গঠিত হয় এর ধারণাটাই দেয় আসলে LCAO পদ্ধতি বা LCAO থিওরি। তাহলে এই বিষয়টি আজকে আমরা দেখব। তাহলে দেখেন আমাদের আলোচনার সুবিধার্থে কি করা হয়েছে, যে দুইটা যে আমাদের যে হাইড্রোজেন পরমাণু আছে, এই দুইটা হাইড্রোজেন পরমাণুকে, একটা হাইড্রোজেন পরমাণুকে HA দ্বারা প্রকাশ করা হয়েছে এবং আরেকটা হাইড্রোজেন পরমাণুকে আমাদের HB দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ হাইড্রোজেন অণু কিসের মাধ্যমে বন্ড গঠন করছে, একটা হাইড্রোজেন পরমাণু এবং অন্য একটা হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমাদের হাইড্রোজেন অণুটা হচ্ছে কি আমাদের গঠিত হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা চিত্রের মাধ্যমে আপনাকে দেখানো হয়েছে যে হাইড্রোজেন অণুর পারমাণবিক অরবিটালে কি থাকে, একটা 1s অরবিটাল থাকে। এই একটা 1s অরবিটাল আমরা জানি যে s অরবিটালগুলো কি হয়, গোলাকৃতি হয়। তাহলে একটা 1s অরবিটাল অন্য একটা হাইড্রোজেন পরমাণু 1s অরবিটাল, এটা হইতে পারে হাইড্রোজেন A, এটা হইতে পারে হাইড্রোজেন B। হাইড্রোজেন A এবং হাইড্রোজেন B এর 1s অরবিটাল মিলিত হয়ে হাইড্রোজেন এবং হাইড্রোজেন এটা হচ্ছে কি সিগমা বন্ধনের মাধ্যমে আমাদের হাইড্রোজেন অণুটা গঠিত হয়। তাহলে দেখেন এই হাইড্রোজেন অণুর আমরা কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে বা তরঙ্গ ফাংশন আকারে, আমাদের এই অধ্যায়ের প্রথম যে লেকচার তরঙ্গ ফাংশন রিলেটেড বা সাই দ্বারা যদি সাইয়ের মানে তরঙ্গ ফাংশন আকারে যদি প্রকাশ করি বিষয়টাকে, তাহলে এইভাবে আসে যে আমরা একটু পরেই দেখব সেটা, যে যদি কোনো ইলেকট্রন HA নিউক্লিয়াসের আশেপাশে অবস্থান করে তাহলে তা সংশ্লিষ্ট নিউক্লিয়াস বা তৎসংলগ্ন অন্যান্য ইলেকট্রন দ্বারা প্রভাবিত হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, আমাদের প্রোটন থাকে। প্রোটনগুলো হচ্ছে আমাদের ধনাত্মক আধান বিশিষ্ট এবং এই প্রোটন, এই নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাহিরের যে শক্তি স্তর আছে এই শক্তি স্তরে ইলেকট্রনগুলো কি থাকে, আমাদের ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে আমরা জানি যে ইলেকট্রনের চার্জটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং প্রোটন যে আছে প্রোটনের চার্জটা হচ্ছে কি আমাদের পজিটিভ বা নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে দেখেন যদি একটা হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন H এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে হাইড্রোজেন অণুতেও কি থাকবে, হাইড্রোজেন অণুতে একটা প্রোটন থাকবে এবং একটা ইলেকট্রন থাকবে। তাহলে দেখেন এই ধরনের যদি কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের আশেপাশে অবস্থান করে তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের আশেপাশে যদি আমাদের এই যে ইলেকট্রনটা অবস্থান করে তাহলে সংশ্লিষ্ট নিউক্লিয়াস এবং তৎসংলগ্ন যে ইলেকট্রনটা আছে ইলেকট্রন দ্বারা কি হয়েছে প্রভাবিত হয়। তাহলে এই প্রভাবিতটা দুইভাবে হইতে পারে, যেমন এইখানে আমাদের একটা হাইড্রোজেন পরমাণুর এটা গঠন দেখানো হয়েছে এবং অন্য আরেকটা আমাদের দুইটা হাইড্রোজেন আছে। তাহলে আমাদের যদি HB এর কথা চিন্তা করি তাহলে HB এরও একটা কি থাকবে, প্রোটন থাকবে, HB এরও ইলেকট্রন থাকবে। তাহলে এদের এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, আমাদের প্লাস চার্জ আছে এবং একটা ইলেকট্রন আছে। তাহলে দেখেন এই হাইড্রোজেন পরমাণু এবং এই হাইড্রোজেন পরমাণু যখন মিলিত হয়ে আমাদের হাইড্রোজেন অণু গঠন করতে চাইবে তখন এখানে দুই ধরনের সম্ভাবনা বিরাজ করে। এক, আমাদের এই হাইড্রোজেনের নিউক্লিয়াস এবং এই হাইড্রোজেনের এটাকে আমরা A নাম দেই, এটা হচ্ছে আমাদের B। তাহলে A এর নিউক্লিয়াস B এর ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে বা আকর্ষণ অনুভব করে আমাদের হাইড্রোজেন অণু গঠিত হইতে পারে। এবং আরেকটা সম্ভাবনা এখানে থেকে যায়
যে হাইড্রোজেন মানে এই এ এর ইলেকট্রন বি এর ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করে আরেক ধরনের সম্ভাবনা তৈরি হবে। তাহলে এই বিষয়টি হচ্ছে আমরা দেখব যে এইখানে দুই ধরনের সম্ভাবনা হয়। যেমন এই চিত্রের মাধ্যমে যদি আপনারা যদি দেখেন তাহলে বিষয়টা হচ্ছে কি ভালোভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখেন যে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু এস অরবিটাল ধরে নিলাম, আমাদের এইটা হচ্ছে কি এইচ এ, এটা হচ্ছে আমাদের এইচ বি। তাহলে এইচ এ এর এস অরবিটাল এবং এইচ বি এর এস অরবিটাল। তাহলে দেখেন এই নিউক্লিয়াসে কি থাকবে, নিউক্লিয়াসে থাকবে হচ্ছে আমাদের কি ধনাত্মক চার্জ এবং নিউক্লিয়াসের বাহিরে থাকবে হচ্ছে কি আমাদের ইলেকট্রন। এই ইলেকট্রনের আবার কি আছে, আমাদের নেগেটিভ চার্জ আছে। তাহলে দেখেন এই দুইটা হাইড্রোজেন পরমাণু যদি আমরা যুক্ত করতে চাই, তাহলে এই যুক্ত করা অর্থ হচ্ছে কি যোগ করা বা অ্যাড করা। তাহলে এই দুইটা পরমাণু যখন কাছাকাছি আসে তখন এখানে দুই ধরনের সম্ভাবনা মানে দেখতে পাই আমরা। একটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর মানে এই হাইড্রোজেন পরমাণুর একটা ধনাত্মক চার্জ বা ইলেকট্রন নিউক্লিয়াস এই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়ে আমাদের হাইড্রোজেন অণু গঠন করে। এটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন অণু গঠন করে। তাহলে হাইড্রোজেন অণু যে গঠন করে এটা হচ্ছে কি আমাদের সিগমা অরবিটাল বা সিগমা বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এবং আরেক ধরনের সম্ভাবনা এখানে ঘটে যে এই পরমাণুর ইলেকট্রন এবং এই পরমাণুর ইলেকট্রনের প্রতি একটা বিকর্ষণ ঘটতে পারে, অথবা এই পরমাণুর নিউক্লিয়াস এবং এই পরমাণুর নিউক্লিয়াসও কি করতে পারে, আমাদের বিকর্ষণ করতে পারে। তাহলে এই পরমাণুর নিউক্লিয়াস এবং এই পরমাণুর নিউক্লিয়াস অথবা এই ইলেকট্রন যখন বিকর্ষণ করবে বা সাবস্ট্রাক্ট করবে তখন অণু দুইটা কি হবে না, আমাদের বন্ধন গঠন করতে পারবে না। তাহলে দেখেন যখন এইরকম বন্ধন গঠন করতে পারবে না তখন আমরা সেটাকে কি বলতে পারি, যে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল বা অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে দেখেন গত লেকচারে আপনাদেরকে বলা হয়েছে যে অ্যান্টি বন্ডিং অরবিটালগুলোকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আর বন্ডিং অরবিটালগুলোকে এভাবে প্রকাশ করা হয়। এবং আরেকটা কথা আপনাদেরকে বলা হয়েছিল যে এস যে অরবিটালগুলো আছে এস অরবিটালগুলোকে মানে মলিকুলার অরবিটালসে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি এবং পি যে আমাদের অরবিটাল আছে পি অরবিটালের মধ্যে আমরা জানি তিনটা আছে, পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে কি পি জেড। তো পি এক্স যেটা আছে এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি এবং পি ওয়াই জেড এগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পাই দ্বারা প্রকাশ করি। তাহলে দেখেন আমাদের বন্ডিং আণবিক অরবিটালগুলোকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এবং অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালগুলোকে সিগমা স্টার দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে আপনারা গত লেকচার থেকেই জানেন আশা করি। এবার আসেন এইখানে যে আমাদের দুই ধরনের যে সম্ভাবনা দেখা দিল, তাহলে এইখানে আমাদের যোগ করার মাধ্যমে আমরা পাইলাম বন্ডিং আণবিক অরবিটাল এবং বিয়োগ করার মাধ্যমে আমরা পাইলাম অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে দেখেন আমরা যদি তরঙ্গ ফাংশন চিন্তা করি, যেমন ধরি যে হাইড্রোজেন এই এইচ এ এর তরঙ্গ ফাংশন আমরা যদি সাই এ ধরি এবং এইচ বি এর তরঙ্গ ফাংশন আমরা যদি সাই বি ধরি, তাহলে এইখানে যখন বন্ডিং আণবিক অরবিটাল তৈরি হয় এই বন্ডিং আণবিক অরবিটালের জন্য আমরা তরঙ্গ যে ফাংশন এই তরঙ্গ ফাংশনকে সাই দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ ফাংশন আমরা কি জানি, তরঙ্গ ফাংশনকে লিখতে পারি যে এই হাইড্রোজেন পরমাণু তরঙ্গ ফাংশন এই এ এর হাইড্রোজেন পরমাণু তরঙ্গ ফাংশন মানে এইচ এ এবং এই বি এই এইচ বি এর তরঙ্গ ফাংশন বা সাই এইচ বি আমরা এইভাবে লিখতে পারি। আবার আমরা জানি যে বন্ডিং আণবিক অরবিটালগুলোর ক্ষেত্রে এই সাই বি কে কিভাবে লেখা যায়, এই যে সাই বি উপরে বি বা এখানে নিচে বি লেখা যায়। এবার আসি যে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল, তাহলে এইচ এ এর তরঙ্গ ফাংশন যদি সাই এ হয়, এইচ বি এর তরঙ্গ ফাংশন যদি সাই বি হয়, তাহলে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালগুলোর ক্ষেত্রে কি হবে, আমাদের সাই
তাহলে এন্টিবন্ডিং আণবিক অরবিটালগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি যে সাই স্টার। তাহলে সাই স্টার ইকুয়াল আমরা কি লিখতে পারি যে সাই এইচ এ মাইনাস সাই এইচ বি। তাহলে এ এর তরঙ্গ ফাংশন বিয়োগ বি এর তরঙ্গ ফাংশন, কারণ এখানে হচ্ছে কি আমাদের সাবস্ট্রাক্ট ঘটতেছে, মানে এখানে আমাদের বন্ধন বিরোধী, মানে বন্ধন ভেঙে যাচ্ছে। তাহলে আমরা এই রকম তরঙ্গ ফাংশন নিয়ে আসতে পারি। তাহলে এইখানে আমরা পাইলাম অ্যাট এর ক্ষেত্রে পাইলাম আমরা প্লাস এবং সাবস্ট্রাক্টের ক্ষেত্রে আমরা পেলাম মাইনাস। তাহলে এটাকে একটা সাধারণ ফর্মুলা আকারে লেখা যায় যে সাই ইকুয়াল সাই, আমি এইচটা এখন লিখতেছি না, সাই এ লিখতেছি আর সাই বি লিখতেছি। তাহলে প্লাস এই অ্যাটের ক্ষেত্রে হইল প্লাস এবং সাবস্ট্রাক্টের ক্ষেত্রে হইল মাইনাস। আমরা এটাকে একটা সাধারণ ফর্মুলা অনুযায়ী লিখতে পারি। তাহলে আপনাদেরকে এখানে আমি মনে রাখতে বলবো যে আমাদের বন্ধনকারী আণবিক অরবিটাল হলে আমরা সাই এ প্লাস সাই বি লিখব বন্ধনকারী আণবিক অরবিটালের ক্ষেত্রে, এবং অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালগুলোর ক্ষেত্রে আমরা সাই এ মাইনাস সাই বি লিখব। তাহলে আমাদের পরবর্তী স্লাইডে আমরা যাই। তাহলে পরবর্তী স্লাইডে এই কথাই বলা হয়েছে যে এমন তো অবস্থায় হাইড্রোজেন এ পরমাণু তরঙ্গ ফাংশন যদি সাই এ হয়, অর্থাৎ সাই এ হলো কি হাইড্রোজেন এ পরমাণুর পারমাণবিক অরবিটাল। একইভাবে এইচ বি পরমাণু তরঙ্গ ফাংশন যদি সাই বি হয়, অর্থাৎ এইচ বিটা কি, এইচ বি হচ্ছে আমাদের সাই বি হচ্ছে এইচ বি পরমাণুর পারমাণবিক অরবিটাল, আমরা ইতিমধ্যে আলোচনা করছি। তাহলে এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? অরবিটালকে আমরা সাধারণভাবে লিখতে পারি সাই এ প্লাস মাইনাস সাই বি, এই রূপে আমরা সরল সমন্বয় করা যায়। তাহলে এই বিষয়টা এখানে আপনাদেরকে দেখানো হয়েছে যে এইখানে আমাদের যখন যোগ হয় তখন হয় হচ্ছে আমাদের এখানে প্লাস, যখন সাবস্ট্রাক্ট হয় তখন হয় আমাদের মাইনাস। এইটাকে আমরা সমন্বয় করে এইচ এ মানে সাই এ প্লাস মাইনাস সাই বি লিখতে পারি। তবে বন্ডিং আণবিক অরবিটালের ক্ষেত্রে আমরা মনে রাখবো সাই ইকুয়াল সাই এ প্লাস সাই বি, আর অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালের ক্ষেত্রে লিখবো আমরা সাই ইকুয়াল সাই এ মাইনাস সাই বি। এইটা আমরা মনে রাখবো, কারণ পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে। এবার আসি আমাদের পরবর্তী স্লাইডে। পরবর্তীতে আমরা বলতেছে যদি পারমাণবিক অরবিটাল দ্বয় একই দশায় থেকে, অর্থাৎ যদি উভয়েই প্লাস প্লাস বা মাইনাস মাইনাস অবস্থায় থেকে যোগবোধক অধিক্রমণ করে, তাহলে যোগবোধক অধিক্রমণ মানে হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি সাই মলিকিউলার অরবিটাল, আর বিটা হচ্ছে যে বন্ধনকারী মলিকিউলার অরবিটাল এর তরঙ্গ ফাংশন। এই এম ও বি দ্বারা বোঝাচ্ছে যে বন্ধনকারী মলিকিউলার অরবিটালের তরঙ্গ ফাংশন। তাহলে বন্ধনকারী মলিকিউলার অরবিটালের তরঙ্গ ফাংশন ইকুয়াল আমরা কি লিখতে পারি, ধনাত্মক সাই এ, এখানে হবে কি সাই ধনাত্মক সাই বি। তাহলে দেখেন এইখানে দেখেন আমাদের প্লাস প্লাস অধিক্রমণ অথবা মাইনাস মাইনাস যদি অধিক্রমণ হয় তখন আমরা সেটাকে কি বলবো, বন্ধনকারী আণবিক অরবিটাল বলবো। তাহলে পূর্ববর্তী স্লাইডে যদি আমরা আসি তাহলে দেখেন এইখানে কখন যোগ হবে দেখেন দেখি, যখন এই পরমাণু হচ্ছে কি আমাদের, আচ্ছা আমি পরবর্তী স্লাইডে এই বিষয়ে বলা আছে, এখান থেকে আমরা দেখব যে আমাদের কি হবে, বন্ধনকারী আণবিক অরবিটাল গঠন হবে, এবং এই বন্ধনকারী আণবিক অরবিটালকে আমরা সাই বি দ্বারা প্রকাশ করি। তাহলে এই সাই বি এর শক্তি সাই এ অথবা সাই এ অথবা সাই বি হতে কি হয়, কম হয়, এবং সংশ্লিষ্ট ইলেকট্রন সমূহ সাই বি অরবিটালে প্রবেশ করে। তাহলে দেখেন এইখানে একটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ কথা আসছে যে সাই বি বা বন্ধনকারী আণবিক অরবিটালের তরঙ্গ ফাংশনের যে শক্তি সেটা
পারমাণবিক অরবিটালের তরঙ্গ ফাংশনের শক্তি অপেক্ষা কি হয়, কম হয়, যার কারণে ইলেকট্রন সমূহ বন্ধনকারী আণবিক অরবিটালের তরঙ্গ ফাংশনে প্রবেশ করে বা বন্ধনকারী আণবিক অরবিটালে প্রবেশ করে। তাহলে এই বিষয়টা আমরা এখন একটু যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা হচ্ছে কি বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে এখন দেখেন আমাদের এখানে আছে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, একটা হচ্ছে আমাদের কি HA এবং আরেকটা হচ্ছে আমাদের HB। তাহলে HA এর যদি ধনাত্মক, আমাদের তরঙ্গ ফাংশন আকারে যেহেতু আমাদের বলছে যে তরঙ্গ ফাংশন আকারে আমরা যদি একটা তরঙ্গ আঁকি তাহলে দেখব যে ধরেন এইটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন A, এই হাইড্রোজেন A এর তরঙ্গ ফাংশন। তাহলে হাইড্রোজেন A এর তরঙ্গ ফাংশন মানে এখানে হচ্ছে কি ধনাত্মক অংশ, উপরের দিকে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক অংশ। আশা করি আপনারা এগুলো বিষয় বোঝেন, এগুলো নিয়ে আমি আর বিস্তারিত বলতেছি না তরঙ্গ ফাংশন নিয়ে। তাহলে আমাদের অনুরূপ আরেকটা কি হবে, যদি হাইড্রোজেন B এর জন্য আমাদের যদি আরেকটা তরঙ্গ ফাংশন আমরা নেই, তাহলে এই তরঙ্গ ফাংশন আমরা নিলাম, এটা হচ্ছে কি হাইড্রোজেন B এর তরঙ্গ ফাংশন। তাহলে হাইড্রোজেন B এর তরঙ্গ ফাংশন মানে এইখানে বলতেছি কি দেখেন, এইখানে বলতেছে যে যদি পারমাণবিক অরবিটাল দ্বয় একই দশায় থেকে, মানে একই দশা বলতে এই হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক অরবিটালটা প্লাস অবস্থায় আছে, আবার এই বি এর হাইড্রোজেন মানে পারমাণবিক অরবিটালটাও কি আছে আমাদের প্লাস অবস্থায় থেকে, অথবা এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটাই যদি সমভাবে থাকে বা উভয় দশায় থাকে মানে একই দশায় যদি থাকে, তাহলে আমরা যদি যোগবোধক অধিক্রমণ করি তখন আমরা বন্ডিং মলিকিউলার অরবিটালের তরঙ্গ ফাংশনকে আমরা কিভাবে লিখতে পারি, প্লাস সাই এ প্লাস সাই বি। এটাকে আমরা বলতেছি ধনাত্মক অধিক্রমণ বা প্লাস প্লাস অধিক্রমণ, বা এটা কি হইতে পারে দুইটাই মাইনাসও হইতে পারে বা মাইনাস মাইনাস অধিক্রমণ। তাহলে যোগবোধক যেহেতু বলছে আমরা এটাকে এই ব্র্যাকেট দিয়ে এইখানে আমরা কি প্লাস দিতে পারি, এভাবে হচ্ছে কি আমরা দিতে পারি। তাহলে বন্ধনকারী আণবিক অরবিটাল উৎপন্ন হয়। তাহলে এইটাকে আমরা কি বলবো, যদি যোগবোধক অধিক্রমণ ঘটে তখন আমরা কি পাবো, তাহলে আমরা বন্ধনকারী আণবিক অরবিটাল পাবো বা বন্ডিং মলিকিউলার অরবিটাল উৎপন্ন হবে, এবং বন্ডিং মলিকিউলার অরবিটালকে আমরা সাই বি দ্বারা প্রকাশ করব। এখন আসি যে ধনাত্মক যে অংশ, এই যে ধনাত্মক অংশ এই হাইড্রোজেন এই পারমাণবিক অরবিটালের ধনাত্মক অংশ এবং এই পারমাণবিক অরবিটালের ধনাত্মক অংশ যখন যোগ করব আমরা, যখন আমরা কি করব যোগ করব, তখন হচ্ছে আমাদের তরঙ্গ ফাংশনটা কিরকম হবে। তাহলে দেখেন আমাদের যেহেতু দুইটাই হচ্ছে কি আমাদের প্লাস প্লাস অধিক্রমণ বা মাইনাস মাইনাস অধিক্রমণ আমরা ঘটতেছি, যদি আমরা প্রথমে প্লাস প্লাস অধিক্রমণের কথা চিন্তা করি তাহলে দেখেন এই প্লাস এইখানকার হচ্ছে যে দৈর্ঘ্যটা এবং এইখানকার দৈর্ঘ্যটা, তাহলে এই হাইড্রোজেন পরমাণুর এই যে দৈর্ঘ্য এবং এই হাইড্রোজেন পরমাণুর তরঙ্গ ফাংশনের যে দৈর্ঘ্যটা, এইটা দুইটা যখন যোগ হবে তখন আমাদের দূরত্বটা কি হয়ে যাবে, এই হাইড্রোজেনের এটা হচ্ছে কি দ্বিগুণ হয়ে যাবে। অথবা মাইনাসের কথা চিন্তা করলে আমাদের মাইনাসের তরঙ্গ ফাংশনটা হচ্ছে কি আমাদের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দেখেন এইখানে যে দ্বিগুণ যে হচ্ছে, এই যে দ্বিগুণ হওয়ার যে বিষয়টা, এই দ্বিগুণ হওয়ার বিষয়টাকে আমরা কি বলতেছি, যে আমাদের ইলেকট্রনের ঘনত্ব আমরা বুঝতেছি। এখানে আমরা কি বলতেছি যে এইখানকার যদি দৈর্ঘ্যটা বেড়ে যায় তখন এইখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকে, ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে এবং এর শক্তিটা হচ্ছে কি আমাদের কম হয়, এবং এটা হচ্ছে কি আমরা এটাকে বলি যে বন্ডিং মলিকিউলার অরবিটাল। তো আমরা এইটাকে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে যদি একটু দেখাই তাহলে আপনারা এই ডায়াগ্রাম সম্পর্কে ইতিমধ্যেই অবগত আছেন, কারণ আমি অনুমান করতেছি যে আপনারা তৃতীয় নাম্বার লেকচারটি দেখে চতুর্থ নাম্বার লেকচারটিতে আসছেন আপনারা। তাহলে তৃতীয় নাম্বার লেকচারে আপনাদেরকে আণবিক অরবিটাল তত্ত্ব এর ডায়াগ্রামটা দেখানো হয়েছিল। তাহলে দেখেন এইখানে আমাদের একটা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল এবং অন্য একটা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল, এটা হচ্ছে কি এগুলোকে বলা হচ্ছে আমাদের পারমাণবিক অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল। এবং আমরা কি জানি যে আমরা তৃতীয় নাম্বার লেকচারে আলোচনা করেছিলাম যে আণবিক অরবিটালের যে বন্ধনকারী আণবিক অরবিটালগুলো আছে
তার হচ্ছে কি হয় আমাদের শক্তিটা কম হয়। তাহলে শক্তি যেহেতু কম, তাহলে এই পারমাণবিক অরবিটাল থেকে আমাদের বন্ডিং মলিকুলার আণবিক অরবিটালের হচ্ছে কি আমাদের শক্তি কম, যার কারণে এটা পারমাণবিক অরবিটালের কি থাকে আমাদের নিচে থাকে। এবং আমাদের আউবাউ নীতি অনুযায়ী যে পারমাণবিক অরবিটালের শক্তি কম সেখানে আমাদের ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। তাহলে হাইড্রোজেন পরমাণু এইখানে ইলেকট্রন একটা, এই হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন একটা, এই দুইটা ইলেকট্রন আগে প্রথমে কি করছে আমাদের বন্ডিং আণবিক অরবিটালগুলোকে আমাদের ফিল আপ করছে। তারপরে এখানে আমাদের অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালগুলোর দিকে ধাপিত হবে। এখন কথা আসি, এখানে আমাদের মূল আলোচ্য বিষয় এটা না, আমরা এটা গত লেকচারে আলোচনা করে ফেলেছি। এখন আমাদের এইখানে যে একটা বিষয়, যে এই যে হাইড্রোজেন পরমাণুর এই যে তরঙ্গ ফাংশন আমরা পাচ্ছি, এই হাইড্রোজেন পরমাণুর তরঙ্গ ফাংশনে আমাদের এই যে প্লাস যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আর এই হাইড্রোজেন পরমাণুর এই দূরত্বটা, দুইটা দূরত্ব অ্যাড হয়ে আমাদের এইখানকার দৈর্ঘ্যটা হচ্ছে কি বাড়ায় দিচ্ছে। তাহলে দৈর্ঘ্য বাড়ায় দেওয়ার অর্থই হচ্ছে এইখানে আমাদের বন্ধন গঠিত হয়েছে এবং এই দূরত্বটার অর্থই হচ্ছে যে আমাদের এইখানে যে ইলেকট্রনের যে ডেনসিটি বা ইলেকট্রনের যে ঘনত্ব, এই যে দেখেন এই ছবির মাধ্যমে দেখেন যে বন্ডিং মলিকুলার অরবিটালের যে ঘনত্ব, এইখানে দেখেন এইখানে একটু যে সাদা অংশ যা আছে এইখানে হচ্ছে কি আমাদের ইলেকট্রনের ঘনত্ব বোঝাচ্ছে, যে এইখানে বন্ধনটাতে আমাদের কি হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে কি বেশি আছে। এইটা হচ্ছে আমরা বন্ডিং আণবিক অরবিটালের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার আসি আমাদের, যদি এখানে তো আমরা দুইটাই একই দশায় নিয়েছি, একই দশায় মানে এই হাইড্রোজেন পরমাণুটাও ধনাত্মক, এই হাইড্রোজেন পরমাণুটাও ধনাত্মক, অথবা এই হাইড্রোজেন পরমাণুটা ঋণাত্মক, অথবা এটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক, এভাবে আমরা নিয়েছি। এখন আমরা যদি একটাকে ধনাত্মক এবং একটা ঋণাত্মক, অথবা একটা ঋণাত্মক অন্যটা ধনাত্মক নেই, তখন হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল তৈরি হবে। তাহলে এই প্রসেসটা হচ্ছে কি আমরা এখন দেখব। তাহলে তার আগে একটা কথা বলে নেই, এইখানে আমাদের যে এইখানে যে দূরত্বটা যে বাড়ছে, দেখেন এইখানে যে তরঙ্গ যে ফাংশনটা আছে, এই তরঙ্গ ফাংশনের যে এই যে দূরত্বটা যখন বাড়ছে তখন বা দৈর্ঘ্যটা যখন বাড়ছে, এটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে প্রমাণ করব, এটাকে আমরা একটু গাণিতিকভাবে বিশ্লেষণ করার হচ্ছে কি আমরা চেষ্টা করি। তার আগে আপনাদেরকে আমি বলবো, আমরা ইতিমধ্যে জানি যে বন্ডিং আণবিক অরবিটালের ক্ষেত্রে আমাদের যোগবোধক হয়, আমাদের কি হয় যোগবোধক। তাহলে যোগবোধকের ক্ষেত্রে আমরা কি জানি যে সাই এ প্লাস সাই বি, আমরা এটা জানি। তাহলে এইটুকু আমরা হচ্ছে এখন কাজে লাগাবো, যে এখন আমরা কি হচ্ছে, সুতরাং যোগবোধক অধিক্রমণের জন্য গ্রহণযোগ্য সমীকরণ হবে কি নিম্নরূপ। তাহলে গ্রহণযোগ্য সমীকরণটা হচ্ছে কি এরকম হবে, যে আমাদের কি ছিল, সূত্র ছিল হচ্ছে কি আমাদের সাই ইকুয়াল সাই এ প্লাস সাই বি, এটা ছিল আমাদের সূত্র, মানে এটা ছিল আমরা পাইছিলাম যোগবোধকের ক্ষেত্রে। তো আমরা কি করছি, এটা হচ্ছে কি বন্ডিং আণবিক অরবিটালের ক্ষেত্রে আমরা পাইছিলাম না, হ্যাঁ পাইছিলাম। এখন আমরা কি করব, এই যে সমীকরণটার উভয় পাশে যদি আমরা বর্গ করে দেই, তাহলে সাই বির উপর হচ্ছে কি স্কয়ার হয়। আর আমাদের যেহেতু দুইটাই ধনাত্মক নিয়ে আমরা কাজ করতেছি, বর্তমানে হচ্ছে কি আমাদের এর ক্ষেত্র ধনাত্মক, বি পরমাণুর ক্ষেত্রে হচ্ছে কি আমরা ধনাত্মক নিয়ে কাজ করতেছি। তাহলে উভয় পাশে আমরা বর্গ করছি, বর্গ করার পরে আমরা a প্লাস বি অল স্কয়ারের সূত্র বসাইছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের হচ্ছে কি আমরা সূত্র বসাইছি। অথবা এইটা হচ্ছে কি আমরা দুইটাই প্লাস নিয়ে দেখাইছি, অথবা আরেকটা সম্ভাবনা আমরা পাইছিলাম যে দুইটাই যদি ঋণাত্মক হইতো, তাহলে দুইটাই হচ্ছে কি আমাদের ঋণাত্মকের ক্ষেত্রে আমরা দেখাইছি। দুইটাই ঋণাত্মক হইলেও আমরা কি পাচ্ছি, একই ফলাফল পাচ্ছি। মানে একই দশায় থাকলে হয় সেটা থাকুক ধনাত্মক, হয় সেটা থাকুক ঋণাত্মক, দুইটা দশার ক্ষেত্রেই বা একই দশার ক্ষেত্রে আমরা কি দেখতে পাইতেছি, আমাদের ডান পাশে যে সমীকরণটা আছে, এই ডান পাশের সমীকরণটা হচ্ছে কি আমাদের একই হচ্ছে। এবং এইখানে দেখেন একটা বিষয়, যে আমাদের বন্ডিং আণবিক অরবিটালগুলোর ক্ষেত্রে, বন্ডিং আণবিক অরবিটাল, তার আগে আমাদের যদি এই সাই এ সাই বি এবং সাই বি স্কয়ারে যদি মানে এই পদগুলোর যদি পরিচয় জানা যায়, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। এখানে সাই বি স্কয়ার ইকুয়াল কি বোঝা যাচ্ছে, যে হাইড্রোজেন অণুর বন্ধনী আণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব।
মানে ইলেকট্রনের ঘনত্ব বোঝাচ্ছে, যে বন্ধনী আণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব বোঝাচ্ছে। যেমন আপনাদের যদি পূর্ববর্তী যদি আমরা স্লাইডে যদি নিয়ে যাই, তাহলে এইখান থেকে দেখেন তাহলে এই দেখেন আমি এইখানে কি বললাম, যে বন্ডিং আণবিক অরবিটালগুলোর এইখানে হচ্ছে কি ঘনত্ব বোঝাচ্ছে। তাহলে এই যে ঘনত্ব, এই ঘনত্বটাকে আমরা স্কয়ার, এই সাই বি স্কয়ার দ্বারা হচ্ছে কি আমাদের এই ঘনত্বটাকে আমরা এখানে বুঝাবো। তাহলে দেখেন, তাহলে এখানে হচ্ছে কি সাই বি স্কয়ার দ্বারা হচ্ছে কি অণুর বন্ধনী আণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব বোঝাচ্ছে, এবং সাই এ স্কয়ার দ্বারা বোঝাচ্ছে হাইড্রোজেন এ পরমাণুর বা এ পরমাণুর পারমাণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব, এবং এইচ বি স্কয়ার মানে সাই বি স্কয়ার দ্বারা বোঝাচ্ছে যে এইচ বি পরমাণুর পারমাণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব। তাহলে ইলেকট্রন ঘনত্ব যখন বোঝাচ্ছে, তখন এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি আমাদের যে পারমাণবিক অরবিটালের, এই যে পারমাণবিক, আমরা দুইটা পারমাণবিক অরবিটাল, এই যে একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেনের পারমাণবিক অরবিটালগুলো মিলিত হয়ে আমাদের কি হয়েছে, এইখানে হচ্ছে কি আমাদের মিলিত হয়ে আমাদের একটা কি হয়, বন্ডিং আণবিক অরবিটাল তৈরি হয়। তাহলে বন্ডিং আণবিক অরবিটালগুলোকে আমরা সাই বি দ্বারা প্রকাশ করি, আর এইটা হচ্ছে কি আমাদের একটা এন্টি বন্ডিং আণবিক তৈরি হয়। তাহলে এন্টি বন্ডিং আণবিক অরবিটালগুলোকে আমরা সাই স্টার দ্বারা তৈরি করি, লিখি। তাহলে দেখেন এই হাইড্রোজেন পরমাণুর, এই হাইড্রোজেন পরমাণুর বা হাইড্রোজেন এ, আর এটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন বি। তাহলে হাইড্রোজেন বি, এই হাইড্রোজেন বি এর হাইড্রোজেন বি পরমাণুর পারমাণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্বটা হচ্ছে কি আমাদের এইচ বি, এর হচ্ছে কি আমাদের ইলেকট্রন ঘনত্বটা হচ্ছে কি আমাদের এইচ বি স্কয়ার, আর এই হাইড্রোজেন এ এর ইলেকট্রন ঘনত্ব হচ্ছে কি আমাদের সাই এ স্কয়ার। তাহলে এইখানে আমাদের যে বন্ধন বিরোধী বন্ধনকারী আণবিক অরবিটালে যে ইলেকট্রন ঘনত্বটা আমরা পাবো, এর জন্য যে আমরা ইলেকট্রন ঘনত্বটা পাবো সাই বি স্কয়ার, তাহলে কি হবে, এর যা ইলেকট্রন ঘনত্ব, এই এইচ বি পরমাণুর যে ইলেকট্রন ঘনত্ব এবং এইচ এ পরমাণুর যে ইলেকট্রন ঘনত্ব, এই দুইটার সমষ্টি হচ্ছে কি আমাদের এই বন্ধনকারী আণবিক অরবিটালে ইলেকট্রন ঘনত্ব হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের এখানে কি আসছে, এইখানে আমাদের একটা 2 সাই এ সাই বি আমাদের একটা অতিরিক্ত একটা টার্ম আসছে। তাহলে এই অতিরিক্ত টার্মটা দ্বারা কি বোঝাচ্ছে, এই অতিরিক্ত টার্মটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের বন্ধনকারী আণবিক অরবিটালের তরঙ্গ ফাংশনে বা বন্ধনকারী আণবিক অরবিটালে আমাদের ইলেকট্রন ঘনত্বটা বেশি এবং এর শক্তিটা হচ্ছে কি কম হয়। তাহলে এই কথাগুলো এখানে এখন বলা হয়েছে যে সমীকরণ 1, এই যে 1 নম্বর সমীকরণ হতে দেখা যায় যে বন্ধনী আণবিক অরবিটালে অথবা এটাকে হচ্ছে কি এইচ এ ও এইচ বি পারমাণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব ছাড়াও এইখানে হচ্ছে কি এইটা হচ্ছে কি এ এর ইলেকট্রন ঘনত্ব, এটা হচ্ছে বি এর ইলেকট্রন ঘনত্ব, এই ইলেকট্রন ঘনত্ব ছাড়াও অতিরিক্ত একটা রাশি 2 সাই এ সাই বি রয়েছে, অর্থাৎ বন্ধনী আণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব হাইড্রোজেন পরমাণু দুটির নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী ইলেকট্রন মেঘ ঘনত্ব অপেক্ষা বেশি। অর্থাৎ এই যে বন্ধনকারী আণবিক অরবিটালের তরঙ্গ ফাংশনের ইলেকট্রন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব আমাদের এই দুইটা পরমাণুর ইলেকট্রন ঘনত্বের যোগফলের অপেক্ষা কি বেশি হয়, এবং সংশ্লিষ্ট নিউক্লিয়াস দ্বয়ের মধ্যকার বিকর্ষণ বল কি হয় কম হয়। মানে এইখানকার আমাদের যে হাইড্রোজেন পরমাণু ছিল, এইখানকার আমাদের হাইড্রোজেন পরমাণু, এর যে নিউক্লিয়াস এবং এর যে নিউক্লিয়াস, এই দুই নিউক্লিয়াসের মধ্যে আমাদের যে বিকর্ষণটা, এই বিকর্ষণটা হচ্ছে কি আমাদের কম হয়। আর এই বিকর্ষণ যদি কম হয় তখন এটা কি হবে, খুব সহজেই হচ্ছে কি আমাদের অণুতে পরিণত হয়ে যাইতে পারে, এবং যদি বিকর্ষণটা বেশি হয় তখন তো আর সেটা হাইড্রোজেন অণুতে পরিণত হইতে পারতো না। তাহলে এখানে বিকর্ষণটা কি হয়, কম হয়। তাহলে বিকর্ষণ কম হওয়ার অর্থ হচ্ছে যে হাইড্রোজেন অণুর
আমাদের আণবিক ও মানে বন্ধনকারী আণবিক অরবিটালের হচ্ছে আমাদের শক্তিটা হচ্ছে কি কম। তাহলে এইখানে বলতেছে যে সাই এ এবং সাই বি পারমাণবিক অরবিটালের শক্তি অপেক্ষা কি হয়ে থাকে, আমাদের কম হয়ে থাকে। বন্ধনী আণবিক অরবিটালের শক্তি পারমাণবিক অরবিটালের শক্তি অপেক্ষা কি হয়ে থাকে, কম হয়ে থাকে। যার কারণে এই বন্ধনী আণবিক অরবিটালের শক্তি কি হয়, কম হওয়ার কারণে আমাদের এই যে পারমাণবিক যে অরবিটাল আছে, পারমাণবিক অরবিটালের নিচে হচ্ছে আমাদের বন্ধনকারী আণবিক অরবিটালগুলোর অবস্থান। তাহলে এইটাকে আমরা কি গাণিতিকভাবে হচ্ছে কি আমরা ব্যাখ্যা করতে পারলাম। এবার আসি আমাদের যদি ধনাত্মক ঋণাত্মক বা ঋণাত্মক ধনাত্মক যদি আমাদের অধিক্রমণ ঘটে, এবার আমরা দেখব যে পারমাণবিক অরবিটাল যদি ভিন্ন দশায় থেকে, অর্থাৎ যদি উভয়েই প্লাস অথবা মাইনাস অথবা প্লাস অবস্থায় থেকে বিয়োগবোধক অধিক্রমণ করে, তখন আমরা একটাতে প্লাস একটাতে মাইনাস, এটা হচ্ছে কি সাই বি। তাহলে একটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে এটা হচ্ছে কি আমাদের সাই বি অধিক্রমণ করে, তাহলে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল আমাদের গঠিত হয়। তাহলে বন্ধন বিরোধী আণবিক অরবিটালগুলোকে আমরা সাই স্টার দ্বারা প্রকাশ করি এবং সাই স্টারের শক্তি কি হবে, আমাদের পারমাণবিক অরবিটাল হতে কি হবে, বেশি হবে। যার কারণে সেটা হচ্ছে কি আমাদের ডায়াগ্রামে কি থাকে, ডায়াগ্রামে হচ্ছে কি আমাদের উপরে থাকে। তাহলে এটা হচ্ছে কি ডায়াগ্রামের উপরে থাকে এবং সংশ্লিষ্ট ইলেকট্রন সমূহ সাই স্টার অরবিটালে হচ্ছে কি আমাদের প্রবেশ করবে। তাহলে এই বিষয়টা হচ্ছে কি আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে দেখেন আমাদের দুইটা পারমাণবিক অরবিটাল, একটা হচ্ছে কি হাইড্রোজেন 1s অরবিটাল এবং অন্য একটা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এ এর আমাদের যদি তরঙ্গ ফাংশন যদি দেখি, আমাদের এ এর তরঙ্গ ফাংশন হচ্ছে এটা এবং বি এর তরঙ্গ ফাংশন যদি আমি দেখি, তাহলে বি এর তরঙ্গ ফাংশন হচ্ছে এটা। তাহলে দেখেন এ এর তরঙ্গ ফাংশনের ধনাত্মক প্রান্ত বি এর তরঙ্গ ফাংশনের ঋণাত্মক প্রান্তের সাথে যখন মিলিত হবে, তখন এইখানে যে ধনাত্মক অংশ, এই দিককার ঋণাত্মক যে অংশ আছে, এইখানটাকে আমাদেরকে কি করে দিবে, নাকচ করে দিবে। নাকচ করে দিয়ে এদের যখন আমরা যোগ করব বা এডিশন করব বা সাবস্ট্রাক্ট করব, তখন আমাদের একটা কি হবে, আমাদের এখানে কি থাকবে না, কোনো তরঙ্গ ফাংশন থাকবে না। এইরকম কি থাকবে না, কোনো তরঙ্গ ফাংশন বা ওয়েভলেন্থ থাকবে না। তাহলে এইরকম যদি না থাকে, তখন আমরা সেটাকে কি বলতেছি, তখন আমরা এইটাকে বলবো যে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল। তখন আমরা এটাকে কি বলতেছি, বন্ধন বিরোধী আণবিক অরবিটাল বলতেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের দেখেন বন্ধন বিরোধী আণবিক অরবিটালগুলোর মধ্যে কি হয়, যে ইলেকট্রনের যে ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্বটা হচ্ছে কি আমাদের কম থাকে। আর ইলেকট্রনের ঘনত্ব কম থাকলে তার শক্তিটা বেড়ে যায়। তাহলে দেখেন এখন ইলেকট্রনের ঘনত্ব আমি যে বারবার বলতেছি, এই বিষয়টা যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, যে ঘনত্ব যদি বেশি থাকে, দেখেন এই যে হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন পরমাণু আমাদের জানি যে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়ে আমাদের হাইড্রোজেন অণু গঠন করে। এখন দেখেন এদের মধ্যে এই যে আণবিক বন্ধন দৈর্ঘ্যে যদি ইলেকট্রনটা যদি হচ্ছে কি ঘনত্বটা যদি বেশি থাকে, অথবা এইখানে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এই হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস দ্বারা যদি দীর্ঘভাবে আকর্ষিত হইতে পারে, মানে আকর্ষিত হয়ে যখন আমাদের হাইড্রোজেন অণুটা গঠিত হয়, তখন হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন দ্বয় আর কি করতে পারে না, নড়াচড়া করতে পারে না। যার কারণে এরা বেশি সুস্থিতি অর্জন করে। আর এই বেশি সুস্থিত হওয়ার কারণে এইখানে আমাদের পারমাণবিক অরবিটালগুলোর থেকে এ হচ্ছে কি আমাদের নিচে আসে। এবার আসি আমাদের বন্ধন বিরোধী আণবিক অরবিটালের ক্ষেত্রে। তাহলে বন্ধন বিরোধী আণবিক অরবিটালের ক্ষেত্রে এইখানে আমাদের ইলেকট্রনের যে ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্ব এই বন্ধন বরাবর থাকে না, বন্ধন বরাবর না থেকে এর বাহিরে হচ্ছে আমাদের কি ইলেকট্রন ঘনত্বগুলো থাকে। তাহলে দেখেন এইখানে যে আমাদের বন্ধন বরাবর যখন এই বন্ধনটা হচ্ছে কি এখানে হচ্ছে কি আমাদের একটা গ্যাপ তৈরি হয়,
তাহলে এখানে গ্যাপ তৈরি হওয়ার ফলে এই গ্যাপটাকে বলতেছে আমরা নোড। তাহলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নোড কথাটির হচ্ছে কি আমাদের প্রশ্নে আসে যে নোড কাকে বলে। তাহলে নোড বলতে হচ্ছে আমরা বুঝি যে যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে কি 0% বা 0, যেখানে আমাদের কোনো ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাই নাই তাকে আমরা বলি নোড। তাহলে এই নোটে হচ্ছে আমাদের কি থাকবে না, এই ফাঁকা অংশটাকে আমরা বলতেছি নোট। এই নোটে হচ্ছে আমাদের ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে কি 0% বা নাই। তাহলে এইখানে আমাদের ইলেকট্রনের যে ডেনসিটি বা ঘনত্বগুলো হচ্ছে কি, আমাদের ইলেকট্রনের ঘনত্বগুলো হচ্ছে কি এই বরাবর থাকে, এই দিকে থাকে। আর বন্ডিং আণবিক অরবিটালের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের যে ঘনত্বটা হচ্ছে কি বন্ধন বরাবর থাকে। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের এন্টি বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে এন্টি বন্ডিং আণবিক অরবিটালের ক্ষেত্রে আমাদের গাণিতিক টার্ম উপায়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তো তার আগে বলি যে এই লেকচারটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন, এবং কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি চান যে আমার এই ক্লাসটি থেকে আপনাদের বন্ধুরা উপকৃত হোক তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং আমার এই ইউটিউব চ্যানেলে এখন থেকে 3য় বর্ষের নিয়মিত ভিডিও আপনারা পাবেন, যার কারণে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশনের জন্য যায়। তো এবার আসি আমাদের যে বিয়োগবোধক অতিক্রমণের জন্য গ্রহণযোগ্য তরঙ্গ সমীকরণ হবে নিম্নরূপ। তাহলে এইখানে হচ্ছে কি আমরা ওই যে বিয়োগবোধক সমীকরণের জন্য তরঙ্গ ফাংশন সাই স্টারকে আমরা কিভাবে লিখতে পারতাম, সাই স্টারকে আমরা লিখতে পারতাম যে সাই এ মাইনাস সাই বি। তাহলে এই উপরে কি করছে আমাদের এ স্কোয়ার করা হয়েছে, তাহলে এ স্কোয়ার করে আমাদের এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র বসাইছি। এটা হচ্ছে কি একটা হচ্ছে কি আমাদের প্লাস, এ পরমাণুটা যদি প্লাস আর বি পরমাণুটা একটা হচ্ছে কি মাইনাস হবে, আর আমরা যদি একটা হচ্ছে কি মাইনাস হয় এবং আরেকটা যদি হচ্ছে কি আমাদের প্লাস হয়, তখন হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের এই যে আমাদের এইখানে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র বসানো হয়েছে। তাহলে এখানে দেখেন আমাদের যোগবোধক যে অতিক্রমণ ঘটছিল, যোগবোধক অতিক্রমণে আমাদের +2 সাই এ সাই বি একটা পদ অতিরিক্ত হয়েছিল। এখনো তদরূপভাবে এইখানে আমাদের -2 সাই এ সাই বি পদটা হচ্ছে কি আমাদের অতিক্রম থাকবে। তো এখানে পার্থক্য হচ্ছে এখানে আমাদের যোগ ছিল, এইখানে হচ্ছে কি আমাদের বিয়োগ। তাহলে এইখানে সাই স্টার, এই সাই স্টার স্কয়ার দ্বারা বোঝাচ্ছে হাইড্রোজেন অণুর বন্ধনী বিরোধী আণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব। তাহলে এগুলো তো আমরা জানি যে সাই এ হচ্ছে কি হাইড্রোজেন এ পরমাণুর ইলেকট্রন ঘনত্ব, সাই বি হচ্ছে হাইড্রোজেন বি পরমাণুর ইলেকট্রন ঘনত্ব। তাহলে এইখান থেকে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, দেখেন 2 নম্বর সমীকরণ থেকে দেখা যায় যে বন্ধনী বিরোধী আণবিক অরবিটালে সাই এ ও এবং সাই বি পারমাণবিক অরবিটালের ইলেকট্রন ঘনত্ব ছাড়াও অতিরিক্ত একটা রাশি -2 সাই এ সাই বি রয়েছে, যা হচ্ছে আমাদের কি বিয়োগবোধক, অর্থাৎ বন্ধনী বিরোধী অরবিটালের ইলেকট্রন ঘনত্ব হাইড্রোজেন পরমাণুর দুটির নিউক্লিয়াসের মধ্যবর্তী ইলেকট্রন মেঘ ঘনত্ব অপেক্ষা কি হচ্ছে কম হবে। তাহলে ওখানে ছিল হচ্ছে কি বেশি ছিল, ইলেকট্রন ঘনত্ব হচ্ছে কি ইলেকট্রন ঘনত্বের কথা যদি চিন্তা করি বন্ধন বিরোধী আর বন্ধনকারী, তাহলে বন্ধনকারী এবং বন্ধন বিরোধীর মধ্যে ইলেকট্রনের যে ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্ব কার বেশি থাকবে, বন্ধনকারীর ইলেকট্রনের ঘনত্ব বেশি এবং বন্ধন বিরোধীর ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে কি কম। তাহলে এটা এখানে বলছে এবং সংশ্লিষ্ট নিউক্লিয়াস দ্বয়ের মধ্যকার বিকর্ষণ বল হচ্ছে কি হবে, বেশি হবে। মানে এইটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু, এই হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু, এদের মধ্যে দুইটা নিউক্লিয়াসের বিকর্ষণটা বেশি হবে। তাহলে দুইটা পরমাণু নিউক্লিয়াসের বিকর্ষণটা যখন বেশি হবে
তখন এদের মধ্যে কি হবে, বন্ধন গঠন হওয়া সম্ভব নয়, যার কারণে এরা হচ্ছে কি বন্ধন ব্রেক করবে, বন্ধন ব্রেক করে মাঝখানে একটা কি তৈরি করবে, নোট তৈরি করবে, এবং যেই নোটে ইলেকট্রন থাকার কোনো সম্ভাবনাই নাই। তাহলে এই ঘনত্ব অপেক্ষা বিকর্ষণ বেশি হয়। এতে একটি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস অপর হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব দ্বারা আকৃষ্ট হয় না। আমাদের যোগবোধকের ক্ষেত্রে কি হয়েছিল, আকৃষ্ট হয়, আর এখানে হচ্ছে কি আমাদের আকৃষ্ট হয় না, এবং বন্ধনী আণবিক অরবিটাল সৃষ্টি না হয়ে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল সৃষ্টি হয়। তাহলে সৃষ্ট এই বন্ধন বিরোধী আণবিক অরবিটালের শক্তি সাই এ এবং সাই বি পারমাণবিক অরবিটালের শক্তি অপেক্ষা কি হয়ে থাকে, আমাদের বেশি হয়ে থাকে। তাহলে শক্তি কার বেশি? আচ্ছা, শক্তির কথা যদি চিন্তা করি, এইটা হচ্ছে আমরা কিসের কথা চিন্তা করলাম, এটা হচ্ছে আমরা যে ইলেকট্রনের ঘনত্বর কথা আমরা চিন্তা করলাম। এবার আমরা যদি শক্তির কথা চিন্তা করি, তাহলে শক্তির কথা চিন্তা করলে তাহলে শক্তি কার বেশি হবে? শক্তি হচ্ছে আমাদের সাই বি এর শক্তি কম, সাই স্টারের শক্তি হচ্ছে কি আমাদের বেশি হবে। কারণ সেটা হচ্ছে আমাদের কি অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের আজকের লেকচার। তো আজকের লেকচারে আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনারা যারা পেইড কোর্সে আসেন গ্রুপে অবশ্যই জানাবেন যে এই প্রশ্নটি সম্পর্কে আরও কোনো আপনাদের যদি জানার থাকে তাহলে বলবেন। এবং এইখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের যে বন্ধনকারী যে আণবিক অরবিটালগুলো যে আছে, এই বন্ধনকারী এবং এইখানে আমাদের আণবিক অরবিটাল তত্ত্ব গঠন হওয়ার জন্য আমাদের এইখানে যে শক্তির যে পার্থক্য, এই শক্তির পার্থক্যটা হচ্ছে কি বেশি হওয়া যাবে না। মানে এইখানে 1s অরবিটাল এবং এইখানকার 1s অরবিটাল মিলেই হচ্ছে আমাদের আণবিক অরবিটালে অংশগ্রহণ করবে, কিন্তু একটা 1s অরবিটাল আরেকটা 2p অরবিটালের সাথে হচ্ছে কি অধিক্রমণ করতে পারবে না বা আণবিক অরবিটালে অংশগ্রহণ করতে পারবে না। এবং আরেকটা বিষয়টা হচ্ছে একটা শর্ত, আণবিক অরবিটাল গঠন হওয়ার একটা শর্ত, এবং আরেকটা শর্ত হচ্ছে যে এদের সংকরণের দিক বা এটা হচ্ছে কি অধিক্রমণের দিকটা হচ্ছে কি একই হইতে হবে। যেমন আমরা এই যখন সিগমা অরবিটালের কথা চিন্তা করব বা এস অরবিটালগুলো হচ্ছে গোলাকার, এখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাটা হচ্ছে কি চতুর্দিকেই সমান। কিন্তু যখন আমরা পি অরবিটালের কথা চিন্তা করব, যখন আমরা পি অরবিটালের কথা চিন্তা করব, তাহলে পি অরবিটালগুলোকে কি হয়, যদি এইরকম হচ্ছে কি একই দিকে যদি থাকে তখনই এদের মধ্যে কি হচ্ছে কি আমাদের অধিক্রমণটা ঘটবে। আর যদি হচ্ছে কি একটা হচ্ছে আমাদের লম্বভাবে আছে, পি অরবিটাল একটা হচ্ছে আমাদের লম্বভাবে আছে এবং আরেকটা হচ্ছে কি আমাদের এইরকম ভাবে হচ্ছে কি সমান্তরালে আছে, তখন এদের মধ্যে কি হবে না, এদের মধ্যে হচ্ছে আমাদের আণবিক অরবিটাল গঠন করা সম্ভব না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর শর্ত। তাহলে এটা হচ্ছে আপনাদেরকে যে হ্যান্ড নোটের পিডিএফটা দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে কি শর্তগুলো হচ্ছে কি আমাদের আলোচনা করা আছে। তো লেকচার সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যারা আপনারা পেইড কোর্সে আসেন অবশ্যই গ্রুপে আপনাদের মতামত জানাবেন। তাহলে ধন্যবাদ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।